এটা এত না যদি না সেই রাজনীতি এই দেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন। রাজনৈতিক অনেক আছে, অন্য কেউ এই কথাটি বলেছিলেন কিনা। আমি আবার বলছি যে কোনো আবেদন রাখবে না যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য আমরা অর্জন করতে পারি। অর্থাৎ গণতন্ত্রটি হচ্ছে আমাদের মেকানিজম। কোটি কোটি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তারা এখানে বসবাস করবে, তারা এমনভাবে জীবনযাপন করবে যেখানে তাদের পেটের ক্ষুধা নিয়ে চিন্তা করতে না হবে। এবং সেই কারণেই আমি আজকের ব্যাংক বিমা যে পরিষদ, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, যারা আজকে এই আলোচনা সভাটির আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে খুব হালকা একটি কথা দিয়ে শুরু করব। আমি মনে করি আমি প্রথমে যে কথাটি বলেছি সেটা হচ্ছে একটি মূল যে আমাদের কনসেপ্ট সেটা বলেছি। এখন আমি বাস্তবতার দিক থেকে খুব হালকা একটি কথা বলবো। সেটা হচ্ছে এই যে বিগত 15 বছরে আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা করে দিয়ে গিয়েছে এবং তার কিছু বর্ণনা আপনারা শুনেছেন ইতিমধ্যে। আমাদের অত্যন্ত সুবক্তা যারা কথা বলেছেন, আমি প্রত্যেকের নাম আলাদা করে বলছি না, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন যে তারা কিন্তু তার বিস্তৃত বর্ণনা দিয়েছেন। এখন আমাদের কাজটা কি, আমরা কি করব? আমি সম্প্রতি আপনারা দেখেছেন যে বিলেতে অত্যন্ত বিশ্ববিখ্যাত নামি দামি একটি পত্রিকা তারা একটি রিপোর্ট করেছে কয়েকদিন আগে, এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে বিগত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়ে গেছে। $234 বিলিয়ন। 1 টাকা 2 টাকা নয়। এখন $234 বিলিয়ন যদি আমি বলি, ঠিক আছে, বিলাতের পত্রিকায় লেখা হয়েছে এবং সেখানে এটাও বলা হয়েছে তার বেশ বড় একটা অঙ্ক কিন্তু বিলেতে পাচার হয়েছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই বিলেতের যে করেসপন্ডেন্ট, তিনি সাংবাদিক, তিনি কিন্তু এই পাচারের ব্যাপারে শুধু বাংলাদেশকে দোষী করেননি, বিলাতকেও দোষী করেছেন। যেহেতু এর একটি সিংহভাগ বিলেতে পাচার হয়েছে এই কালো টাকা, এবং কিভাবে বিলেতে পাচার হয়েছে, কেন বিলেতে পাচার, সেই কারণে বিলেতকেও দোষী করেছে। কথাগুলো খেয়াল করতে। কিন্তু আমি অন্য একটি কথা বলছি, সেটা হচ্ছে এই যে $234 বিলিয়ন আমরা বিলাতের পত্রিকায় পড়েছি, ফাইন্যান্সিয়াল টাইমসে পড়েছি, বাংলাদেশের অনেক পত্রিকায় সেটাকে অনুবাদ করে আবার নতুন করে লেখা হয়েছে, একটি ভিডিও ক্লিপ, একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এখন আসলে এভাবে বলি, $234 বিলিয়ন আসলে বাংলাদেশের মানুষ যারা গ্রামে গঞ্জে আছে তাকে গিয়ে যদি আমি বলি যে বিগত 15 বছরে আওয়ামী লীগ $234 বিলিয়ন লুটপাট করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, সে কি বুঝবে? এই অঙ্কটা, আমি যেহেতু অঙ্কের ছাত্র, এই অঙ্কটা যদি দেশের একজন সাধারণ নাগরিককে গিয়ে বলি গ্রামে গঞ্জে, সে কি কিছু বুঝবে? এটা কত কত টাকা, কত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, কত টাকা। তো সেই কারণে আমি একটু সাধারণ যে বাংলাদেশের দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি। যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত 15 বছর, $234 বিলিয়ন, এটার পরিমাণ আসলে আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিরাট পদ্মা ব্রিজ আওয়ামী লীগ সরকার তৈরি করেছে। তার জন্য বেশ কিছু টাকা ব্যয় হয়েছিল, কিছু ব্রিজের কাজে লেগেছিল, একটা সিংহভাগ দুর্নীতির মাধ্যমে চুরি হয়েছে। যাই হোক, তো আমরা জানি যে 30-35 হাজার কোটি টাকার মতো খরচ হয়েছিল। তো আমি সাধারণ মানুষের উপলব্ধির জন্য এভাবে বলছি
যে যেই টাকা বিগত 15 বছরে আওয়ামী স্বৈর শাসকরা এদেশ থেকে পাচার করে লুটপাট করে দিয়েছিল, সেই টাকা দিয়ে এরকম 100টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। 100টি, একটি করেছে তারা 100টি। আরেকটু বোঝার জন্য বলি, এটা তো গ্রামের লোকের জন্য, আর শহরের লোকের জন্য একটু বোঝার জন্য একটু সহজ করে বলি যে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছিল আওয়ামী লীগ। সেই টাকা বাংলাদেশের যে বাৎসরিক বাজেট, 5 বছরের বাজেটের 5 বছরের বাজেট তারা এই বিগত 15 বছরের লোপাট করে। কার টাকা, কার টাকা লোপাট করেছে? এই দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা, তাদের নিজের টাকা নয়। সেটাই হচ্ছে বাস্তবতা, এবং এই বাস্তবতা বাংলাদেশের মানুষকে সত্যিকার ভাবে বুঝতে হবে, শুধু অঙ্কের হিসাবে বুঝতে হবে। এখানে একজন বক্তা বিস্তারিত বর্ণনা দিয়েছেন কোথা থেকে কত টাকা লোপাট করা হয়েছে, সে তথ্য আপনাদের কাছে আছে, কাজে আমি সেগুলোর বিরক্তি করব না। কিন্তু আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে এই, আমি জিয়াউর রহমানের ইতিহাসে ফিরে যাব। আমি খোলাখুলি ভাষায় বলি, আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এত অনেক কথা বলেছে, অনেক সমালোচনা করেছে, করেনি? এমনকি কথাও বলেছে তিনি নাকি স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের চর হিসাবে। এ কথা তো বলেছে, উদ্ভট কথা। পাকিস্তানের চর হিসাবে যদি তিনি কাজ করে থাকেন, তাহলে তিনি পাকিস্তান ভেঙে বাংলাদেশের ঘোষণা দিলেন কেন? তিনি নিজেরাও বুঝতে পারেন না, সমালোচনা করার সময় মাথা ঠিক থাকে না তো কি বলতে গিয়ে কি বলে। তো আমি কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাটি এখন ফিরিয়ে আনছি, সেটা হচ্ছে এই, এত সমালোচনা আপনারা বিগত 15 বছরের পত্র পত্রিকা 365 × 15 কত হয় দেখেন, প্রায় 4-5 হাজার দিন। তো প্রতিদিন পত্রিকা দেখেন আপনারা, অনেক সমালোচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আওয়ামী লীগ করেছে, একটি সমালোচনা করতে পারেন আপনি কোনো পত্র পত্রিকায় দেখাতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্নীতি করেছেন অথবা অসৎ ছিলেন, এই সমালোচনা কিন্তু আওয়ামী লীগ 15 বছর একদিন। আমি কথাটি বলছি এই কারণে যে আজকে তাহলে এই অর্থনীতিকে পুনর্গঠন করতে গেলে এবং ভবিষ্যতে আমরা যে বাংলাদেশের বিনির্মাণের কথা চিন্তা করছি, সেখানে যেতে গেলে আমাদের প্রথম যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই, যে বাংলাদেশের সমাজ থেকে দুর্নীতি উৎপাটন করতে। এবং এটা যদি আমরা করতে না পারি, তাহলে যত সংস্কারই করা হোক না কেন, কোনো সংস্কারের কোনো কাজ হবে না। আমরা কার চাকুরির মেয়াদ 10 বছর না 15 বছর না 5 বছরে নির্ধারণ করলাম, কে সংসদ সদস্য হতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করলাম, কোটা সিস্টেম থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করলাম, আমরা উচ্চ কক্ষ থাকবে না নিম্ন কক্ষ থাকবে সেটা নির্ধারণ করলাম, আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল না করি। এবং আজকের এই যে সেমিনারে যে টাইটেল দেওয়া হয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে, সেই শিরোনামের দিকে আপনারা যতই তাকান না কেন, যত কিছুই ব্যাখ্যা দেন না কেন, এর মূল যে সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি, অসৎ কাজ। এবং
আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার বাংলাদেশে আজকে প্রয়োজন সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। এবং লক্ষ্য করুন, দুর্নীতির ফলে কারা লাভবান হয়, কারা ক্ষতিগ্রস্ত হয়। দুর্নীতির ফলে লাভবান হয় দেশের ধনী শ্রেণী, অলিগার্কস যারা সরকারের আশেপাশে থাকে। এমন একটি ব্যবস্থা বাংলাদেশে হয়েছিল, এটি শুধু ক্যাপিটালিজম নয়, এটা যে অলিগার্কি। অলিগার্কির মানে হচ্ছে ক্যাপিটালিজম। ঠিক আছে, ক্যাপিটালিজমের ভিতরেও কিছু চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, যেমন মনোপলি আমেরিকার মতো দেশ যেটা চরম ক্যাপিটালিস্টিক দেশ, সেখানেও কিন্তু একটি আইন আছে। সেখানে কিন্তু আপনার এই যে অ্যাপল কোম্পানি বা বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু একটি বিষয়ে জবাবদিহি করতে হয়, তারা কিন্তু মনোপলি করতে পারে না, অর্থাৎ একচেটিয়া ব্যবসা করতে পারে না অন্য সবাইকে বাদ দিয়ে। কাজেই ক্যাপিটালিজমের ভেতরেও কিছু কিছু ওরা চেষ্টা করে যে একেবারে সব কিছুর জন্য একতরফা ধনীদের পক্ষে না হয়ে যায়, কিছুটা প্রচেষ্টা আছে না, মানে মানুষকে একটা একটা সমাজ তারা স্থিতিশীল করতে চায়, যে কারণে অনেক সময় এটা দরকার। কিন্তু অলিগার্কি এমন একটি জিনিস যেখানে কিন্তু কোনো রকমের চেক অ্যান্ড ব্যালেন্স বলতে শূন্য, এবং সেখানে যারা সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত, আত্মীয়তার সূত্রে হোক, ব্যবসায়ের সূত্রে হোক বা যে কোনোভাবেই হোক, তারা কিন্তু একচেটিয়া তারা সব কিছু লুটপাট করে নিয়ে যায়, এবং যেটা বাংলাদেশে হয়েছিল। এবং যে কারণে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে বিলাতের মতো একটা বিশ্ব খ্যাত একটা পত্রিকায় তার উপরে নতুন করে এই অর্থনৈতিক যে লুটপাট বাংলাদেশের তার উপরে একটি প্রতিবেদন আবার বের হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আশা করি এই সেমিনারের পিছনে আমি যেটা মূল উদ্দেশ্য বলে বিশ্বাস করি সে সম্বন্ধে আমি আপনাদের কিছুটা ইঙ্গিত দিতে পেরেছি। এবং মূল উদ্দেশ্যটা আমি এটাই বিশ্বাস করি যে শুধু দেশের একটি গোষ্ঠী, যারা ধনিক গোষ্ঠী, শুধু তাদের জন্য যদি আমরা কাজ করি, তাদের উন্নয়নের জন্য যদি চেষ্টা করি, তাদের জন্য সুবিধার জন্য আমরা আইন প্রণয়ন করি, তাদের লোপাট করে দেওয়ার জন্য যদি আমরা সহায়তা করি, দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যদি দরিদ্র মানুষকে শোষণ করে সেই অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়, তাহলে এই দেশের 18 কোটি মানুষ কিন্তু বেঁচে থাকতে পারবে। এবং যেহেতু আমরা রাজনীতি করি, যেহেতু আমরা জনগণের সঙ্গে চলাফেরা করি, যেহেতু আমরা মাঠে ময়দানে ঘোরাফেরা করি, গ্রামে যে তীব্র খরতাপে, রৌদ্রের মাঝে, বৃষ্টির মাঝে মাঠে যিনি ফসল ফলান, যে মুটে যিনি মাথায় বোঝা নিয়ে তিনি এদেশে যে মালামাল যে ট্রান্সপোর্টেশনে সহায়তা করেন, যিনি ট্রাকে মাল উঠান এবং যিনি ট্রাক থেকে মাল নামান, যারা এই দেশের দৈহিক পরিশ্রম করে, তাদের সংখ্যাই কিন্তু বেশি। অথচ সন্ধ্যার পরে আপনারা লক্ষ্য করবেন, যদি গ্রামের সঙ্গে সম্পর্ক থাকে, তারা যখন বাড়ি ফিরে যান, তাদের মা বা তাদের স্ত্রী, তাদের পরিবারে যারা সদস্য আছেন, তারা তখনও কিন্তু চিন্তা করেন রাতে তাদেরকে কিভাবে দুমুঠো খাবার দেওয়া যায়, সেই চিন্তাটি কিন্তু তাদের এখনো আছে। চালের মূল্য বেড়ে গেলে তারা জানে না কিভাবে পরের দিনের জন্য ভাতের জন্য চাল কিনবে, তারা জানে না তরি তরকারির মূল্য বেড়ে গেলে কিভাবে পরের দিনের জন্য তরি তরকারি কিনবে। ডাল, নুন, মরিচ, শাকসবজি প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেলে তারা জানে না কিভাবে পরের দিন অন্ন সংস্থান হবে তাদের। যারা বিলাতে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে, এটা তাদের বোঝার কথা নয়। কিন্তু তাদের সংখ্যা কয়জন? আর বাংলাদেশের দরিদ্র মানুষ যারা খেটে খায়, যারা এই দেশকে তাদের রক্ত জল করা পরিশ্রমের মাধ্যমে এই দেশকে দাঁড় করিয়ে রেখেছে, যারা ফসল উৎপাদন করছে, যারা ট্রান্সপোর্টেশন আধুনিক অর্থব্যবস্থার একটি মূল চালিকা শক্তি, সেই ট্রান্সপোর্টেশনকে যে দরিদ্র শ্রমিকেরা যারা সচল করে রেখেছে, মিল ফ্যাক্টরিতে যারা শ্রমিক হিসাবে কাজ করছে, আজকে গার্মেন্ট মালিকরা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে, কিন্তু আপনারা কি একবারও নিজেরা, আমি জানি না কে কতজন আপনারা সেই গার্মেন্ট ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখেছেন
সেখানে আমাদের মায়েরা, আমাদের বোনেরা কিভাবে তারা মাথা গুঁজে একটি মেশিনের সামনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর কিভাবে তারা কাজ করে যাচ্ছে। আমি আজকে এই অর্থনীতির, ইন্স্যুরেন্স আর ব্যাংকের আলোচনার পেছনে যে শক্তি, আমি সেই পেছনের যে শক্তি তার দিকে আপনাদের দৃষ্টি দেওয়ার জন্য আবেদন করব। আমরা অনেক কথা বলতে পারি, অনেক ফিগার, ফ্যাক্টস সেগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে, যেহেতু আমি সেগুলোর দ্বিরুক্তি করতে চাই না। কিন্তু একটি কথা আমি বলবো যে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। যদি দেশের মানুষ বেঁচে না থাকে তাহলে কিন্তু দেশ বাঁচবে না। আমি এখানে পুরনো লোকেদের মধ্যে দু একজন হয়তো আছেন, এখানে আমাদের কৃষক দলের সাবেক যিনি সাংগঠনিক সম্পাদক তিনি আছেন, তার সঙ্গে আমার সঙ্গে বহু বছরের যোগাযোগ। সেই সূত্রে আমি ভাবছি একটি গল্প বলবো কিনা, গল্প বলাটি ঠিক হবে কিনা, তারপরেও বলছি। তিনি উল্লেখ করেছেন আমার পিতা মরহুম আব্দুল মোমেন খানকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সরকারি চাকরিতে থাকা অবস্থায় একদম জোর করে সেই চাকরিতে ক্যাবিনেট সচিব পদ থেকে ইস্তফা দিয়ে তাকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করেছিলেন। এবং তিনি, আজকের নতুন প্রজন্ম হয়তো জানে না, তিনি একদিন সংসদে একটি কথা বলেছিলেন, যে কথা নিয়ে সারা বাংলাদেশে বিতর্কের ঝড় উঠেছিল। কথাটি ছিল এই, আমি হুবহু বলছি, এখানে বলতে কোনো দ্বিধা নেই আমার। তিনি খাদ্যমন্ত্রী ছিলেন এবং আপনারা হয়তো জানেন যে সে সময় বাংলাদেশের রাজনীতিতে খাদ্য এমন একটি বিষয় ছিল যে খাদ্যের বিষয়ের উপরে সেদিন সরকারের স্থিতিশীলতা থাকা না থাকা নির্ভর করত। সেই খাদ্য রাজনীতির বিষয়টি তখন এত গুরুত্বপূর্ণ ছিল। তো তিনি সেদিন সংসদে একটি কথা বলেছিলেন যে দেশের মানুষকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজনে দেশ বিক্রি করে মানুষকে খাওয়াতে হবে, এবং এটা নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। আমি কথাটি নতুন করে আজকে এত বছর পরে আবার বলছি এই কারণে বলার প্রয়োজন আছে যে এই কথাটির যে সিম্বলিক অর্থ সেটা তো সেদিন বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। আমি আজকে এই অর্থনীতি আলোচনায় সেই কথাটি নতুন করে বলবো। কথাটির যে মূল উদ্দেশ্য ছিল, তিনি পরবর্তীতে সংসদেই আবার যখন এটি নিয়ে প্রশ্ন উঠেছিল, তাকে বারবার জবাবদিহি করতে হয়েছিল, তিনি সেদিন সংসদে পরবর্তীতে দাঁড়িয়ে তিনি সে কথাটার ব্যাখ্যা দিয়েছিলেন। এবং সেই ব্যাখ্যাটি ছিল এই, যে তিনি বলেছিলেন যে এটা একটা সিম্বলিক কথা। এবং আমি এটা কথাটা বলেছি তার কারণ হচ্ছে, আমি খাদ্যমন্ত্রী, আমি তৎকালীন বাংলাদেশে 18 কোটি মানুষ ছিল না, সে সময় সম্ভবত 10-12 কোটি লোক ছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশের সেই 10 কোটি মানুষকে আমি যদি বাঁচিয়ে না রাখতে পারি তাহলে দেশ কিভাবে থাকবে, সেই কথাটিও আপনারা চিন্তা করেন। তো এটাই হচ্ছে মূল কথা। এবং আমিও বিশ্বাস করি যে দেশ মানে দেশের মানুষ এবং দেশের দরিদ্র মানুষ, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি এই বিশ্বাস থেকে রাজনীতি করি। এবং এই দেশের অর্থনীতি যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে দেশের দরিদ্র মানুষকে একটি সুন্দর জীবনযাপন উপহার দেওয়া। এবং সেই কাজ যদি করতে হয় তাহলে অর্থনীতির ক্ষেত্রে এই যে দুর্নীতি, সেই দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। হ্যাঁ, ব্যাংক তো লাগবে, বিমা লাগবে, সেটা আমরা জানি। কিন্তু ব্যাংক আর বিমাকে যদি আমরা অপব্যবহার করে সেটা আমাদের দরিদ্র মানুষকে বঞ্চিত করার এবং লুটপাট করার অস্ত্র হিসেবে ব্যবহার করি, যেটা আওয়ামী লীগ করেছিল, তাহলে কিন্তু সেই অর্থনীতি কোনোদিন স্থির হয়ে দাঁড়াতে পারে না, সেই দেশ কোনোদিন উন্নতির পথে যেতে পারে না। এই মূল বক্তব্য বলে আপনাদের সবাইকে দিয়ে ধন্যবাদ জানাই। মোটর ইন্স্যুরেন্সের কথা বলে চালু আমি আপনাদের ধন্যবাদ জানাই।